আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে লাইসেন্স 2026 যারা পরীক্ষা দিবেন তাদের জন্য চলছে ফ্রি ক্লাস। টপিক ভাইটাল সায়েন্স। ভাইটাল সায়েন্স, প্রথমে আমাদের আগে জানতে হবে ভাইটাল সায়েন্সটা কি। ভাইটাল সায়েন্স হলো শরীরের মৌলিক কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ যা একজন মানুষের শারীরিক অবস্থা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য সাধারণত ভাইটাল সায়েন্স হয়ে থাকে। ভাইটাল সায়েন্স মূলত ছিল 4 প্রকার, মেইনলি হচ্ছিল 4 টাইপস। এক নম্বর হচ্ছে টেম্পারেচার, দুই হচ্ছে ব্লাড প্রেশার, পালস রেট, রেসপিরেশন। আমরা বিগত সালের প্রশ্ন যদি অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় কি ধরনের প্রশ্ন আমাদের ভাইটাল সায়েন্স থেকে আসে। প্রতি বছরই লাইসেন্স পরীক্ষায় ভাইটাল সায়েন্স থেকে কোনো না কোনো প্রশ্ন থাকবেই, তাই ভাইটাল সায়েন্সটা জানা খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর ছিল কি ধরনের প্রশ্ন আসে সেটা আমাকে জানতে হবে। সবকিছুতেই দেখবে যে ভাইটাল সায়েন্সের প্রশ্ন ছিল নর্মাল আর ছিল অ্যাবনর্মাল। তাই আমাদের এই যে ভাইটাল যে 4টা সাইন আছে এই 4টা নর্মাল রেঞ্জ এবং অ্যাবনর্মাল রেঞ্জগুলো জানতে হবে। আমি বিস্তারিত একটা করে দেবো ইনশাল্লাহ। প্রথমে যাব হচ্ছে আমরা টেম্পারেচার। এটা ছিল নর্মাল রেঞ্জ ছিল ফারেনহাইট ডিগ্রি। যদি প্রশ্ন আসছে যে ফারেনহাইট ডিগ্রিতে মানুষের নর্মাল টেম্পারেচার কত, তাহলে আসবে উত্তর হবে কত, 98.6। যদি বলে সেলসিয়াস স্কেলে কত, তাহলে হবে হচ্ছে আপনার হচ্ছিল ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখান থেকে আবার প্রশ্ন আসতে পারে যে যদি কখনো টেম্পারেচার আমাদের বেশি হয় তাহলে সেটাকে কি বলে, যদি টেম্পারেচার মানুষের শরীরে কম হয় তাহলে সেখানে কি হতে পারে। যদি টেম্পারেচার যদি বেশি হয় তাকে আমরা বলবো পাইরেক্সিয়া, বা তার অধিক হলে তাকে বলবো হাইপার পাইরেক্সিয়া। আচ্ছা, তাহলে আমরা পাইরেক্সিয়া এবং হাইপার পাইরেক্সিয়া সম্পর্কে জানবো। যদি সেলসিয়াস স্কেলে 37.5 ডিগ্রি সেলসিয়াসের উপরে যায় তাহলে আমরা সেটাকে বলবো পাইরেক্সিয়া। আর হাইপার পাইরেক্সিয়া কি, যদি গ্রেটার দেন 41 ডিগ্রি সেলসিয়াস, যদি সেলসিয়াস স্কেলে 41 ডিগ্রি সেলসিয়াসের উপরে যায় তাহলে সেটাকে আমরা হাইপার পাইরেক্সিয়া বলতে পারি। এবার যাও ফারেনহাইট স্কেলে।
99.5 অর্থাৎ 99.5 এর উপরে যদি আমাদের টেম্পারেচার যায় তাহলে সেটাকে আমরা পাইরেক্সিয়া বলতে পারি ফারেনহাইট স্কেলে। যদি আমাদের টেম্পারেচার যদি 105.5 ডিগ্রি উপরে যায় তাহলে সেটাকে আমরা হাইপার পাইরেক্সিয়া বলতে পারি। আমাদের এই প্রশ্নগুলো আসবে কিন্তু ক্লিনিক্যাল প্রশ্ন আকারে আসবে, যেটা আমরা যারা ইন্টার্নি করতেছি তারা আমরা অনেকেই পরীক্ষা করছি কিন্তু শেষে আমরা ধরতে পারতেছি না। তাই এগুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ। জায়গা আমি আরেকবার বলতেছি, টেম্পারেচার নর্মাল রেঞ্জ হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট স্কেলে, আর সেলসিয়াস স্কেলে 36.5 থেকে 37.5 পর্যন্ত ছিল সেলসিয়াস স্কেলে নর্মাল রেঞ্জ। আর এখান থেকে প্রশ্ন আসছে পাইরেক্সিয়া কি? পাইরেক্সিয়া মানে বাংলা হচ্ছে জ্বর, যাকে আমরা বাংলায় বলতে হয় কি জ্বর। যদি আমাদের টেম্পারেচার যদি 37.5 এর বেশি হয় সেলসিয়াস স্কেলে সেটাকে আমরা বলবো ছিল পাইরেক্সিয়া। আর হাইপার পাইরেক্সিয়া কি? যদি আমাদের টেম্পারেচার 41 এর বেশি হয় তাহলে কি সেটাকে আমরা বলবো হাইপার পাইরেক্সিয়া। এখান থেকে প্রায় প্রশ্ন আসে যে কমন সাইট অফ বডি টেম্পারেচার, অর্থাৎ আমাদের মানবদেহের কোথায় থেকে আমরা টেম্পারেচার গুলো পাই। 1 ওরালি, 2 অ্যাক্সিলারি, 3 রেকটাম। এগুলো আমরা সবাই জানি। ওরাল কমন সাইট অফ বডি টেম্পারেচার, অর্থাৎ আমাদের সাধারণত এই 3 জায়গা থেকে আমরা টেম্পারেচারটা মেজারমেন্ট করি। এক হচ্ছিল ওরাল, 2 হচ্ছে অ্যাক্সিলারি, 3 হচ্ছিল রেকটাম। প্রশ্ন হচ্ছে কমন সাইট অফ টেম্পারেচার, অর্থাৎ কমন সাইট কোনটা? সাধারণত কমন সাইট হচ্ছিল অ্যাক্সিলারি। যে কমন সাইট অফ বডি টেম্পারেচার, এটা হচ্ছিল কমন সাইট। এটা হচ্ছে কি কমন সাইট। অর্থাৎ অ্যাক্সিলারি অর্থাৎ আমি বগল বলতে, বাংলা বলছে বগল। এখান থেকে আমরা খুব সহজে আমরা টেম্পারেচার মেজারমেন্ট করতে পারি। প্রশ্ন আসে 2 নম্বর প্রশ্ন আসে আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাকুরেট কমন, অ্যাকুরেট স্যার, অর্থাৎ অ্যাকুরেট টেম্পারেচারটা আমরা কোথা থেকে পাই? অ্যাকুরেটটা পাই কোন থেকে? রেকটাম থেকে। রেকটাম এটা ছিল অ্যাকুরেট। এখন অনেকে প্রশ্ন হতেই পারে যে অ্যাকুরেট আমরা রেকটাম থেকে কেন পাই? অবশ্যই এটা জানা দরকার। হ্যাঁ, এটার জন্য আমাদের জানতে হবে যে অ্যাকুরেট ছিল রেকটাম, যে জায়গাটা আমরা টেম্পারেচারটা মাপবো। রেকটামটা সবসময় কি থাকে? উৎস থাকে, যার কারণে আমরা অ্যাকুরেট টেম্পারেচারটা কোথা থেকে পাই? রেকটাম থেকে পাই। আশা করি এখান থেকে সমস্যা হওয়ার কথা। আমি আবার বলছি, কমন সাইট অফ বডি টেম্পারেচার 1 হচ্ছিল ওরাল, 2 হচ্ছে অ্যাক্সিলারি, 3 হচ্ছে রেকটাম। প্রশ্ন পরীক্ষায় আসে যে কমন সাইট অফ বডি টেম্পারেচার, অর্থাৎ আমরা সাধারণত কোথা থেকে সহজে টেম্পারেচার অর্থাৎ মেজারমেন্ট করতে পারি, সেটা হচ্ছে কোনটি? অ্যাক্সিলারি অর্থাৎ বগল যাকে বলে। 3 হচ্ছিল রেকটাম। রেকটাম হচ্ছে কি অ্যাকুরেট সাইট। যদি প্রশ্ন আসে যে অ্যাকুরেট বডি টেম্পারেচার মেজারমেন্ট, তখন হবে কি? রেকটাম। কারণ কি? রেকটাম সবসময় কি থাকে? উৎস থাকে, যার কারণে আমরা সহজেই এখান থেকে সঠিক টেম্পারেচারটা নিতে পারি।
এবার আসবে হচ্ছে আমাদের কন্ট্রাইন্ডিকেশন অফ ওরাল টেম্পারেচার। কন্ট্রাইন্ডিকেশন মানে হচ্ছে কোথা থেকে, ইন্ডিকেশন মানে কোথায় দেওয়া যাবে, আর কন্ট্রাইন্ডিকেশন কোথায় দেওয়া যাবে না, অর্থাৎ ওরাল টেম্পারেচার কখন নেওয়া যাবে না, অর্থাৎ আমরা কখন ওরাল টেম্পারেচার নিতে পারবো না। এক নম্বর হচ্ছিল ইনফেকশন অফ ইন ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি অর সার্জারি। 2 ট্রমা। 3 আনকনসিয়াস। 4 হিস্ট্রি অফ কনভার্সন। আমরা এরপর পড়ছি কন্ট্রাইন্ডিকেশন অফ ওরাল টেম্পারেচার, অর্থাৎ কন্ট্রাইন্ডিকেশন অফ ওরাল টেম্পারেচার, অর্থাৎ ওরাল টেম্পারেচার কখন কোথায় নেওয়া যাবে না। এক হচ্ছে ইনফেকশন অফ ওরাল ক্যাভিটি অথবা সার্জারি, যদি আমাদের ওরালি কোনো যদি ইনফেকশন অথবা যদি কোনো ধরনের সার্জারি থাকে তাহলে সেখানে ওরাল টেম্পারেচার মেজারমেন্ট করা যাবে না। 2 হচ্ছিল ট্রমা টু দ্য মাউথ অর ফেস, অর্থাৎ যদি ট্রমা মানে হচ্ছে আঘাত, যদি মুখে কোনো আঘাত প্রাপ্ত থাকে তাহলে সেখান থেকে ওরাল টেম্পারেচার নেওয়া যাবে না। আনকনসিয়াস, পেশেন্ট যদি অচেতন থাকে অর্থাৎ আনকনসিয়াস থাকে তাহলে সেখান থেকে ওরাল টেম্পারেচার নেওয়া যাবে না। যা ছিল হিস্ট্রি অফ কনভালশন, যদি রোগীর কনভালশন থাকে তাহলে কন্ট্রাইন্ডিকেশন, তাহলে ওরাল টেম্পারেচার সেখান থেকে মেজারমেন্ট করা যাবে না। এবার আমার যা বলছিল 2 নম্বরে রেসপিরেশন। রেসপিরেশন, রেসপিরেশন বলতে কি বুঝি? রেসপিরেশন বলতে বোঝায় আমরা মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটাকে, অর্থাৎ আমরা 1 মিনিটে কতবার শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটাকে বলেছিল রেসপিরেশন। এর নর্মাল রেঞ্জ 12 থেকে 20 পার মিনিট, অর্থাৎ আমরা যদি মিনিটে 12 থেকে 20 মিনিট শ্বাস প্রশ্বাস নেই তাহলে সেটা ছিল নর্মাল রেঞ্জ। যদি এর নিচে আসে তাহলে ছিল ব্র্যাডিপনিয়া, আর যদি 20 এর উপরে থাকে তাহলে ছিল ট্যাকিপনিয়া। অর্থাৎ যদি 12 এর নিচে থাকে অর্থাৎ লেস দেন 12, যদি আমাদের শ্বাস প্রশ্বাস মিনিটে 12 এর নিচে থাকলে তাহলে সেটা ছিল কি ব্র্যাডিপনিয়া।
যদি 20-এর উপরে থাকে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, যদি আমাদের রেসপিরেশন, অর্থাৎ রেসপিরেশন বলতে শ্বাস প্রশ্বাস বলতে বোঝায়, যদি আমরা মিনিটে শ্বাস প্রশ্বাস যদি 12-এর নিচে হয় তাহলে সেটাকে বলবো আমরা কি, ব্রেডিপনিয়া। যদি 20-এর উপরে হয় তাহলে ছিল কি, ট্র্যাকিপনিয়া। প্রশ্ন আসতে পারে যে নর্মাল রেঞ্জ অফ রেসপিরেশন, তখন উত্তর করবো কি আমরা 12 থেকে 20 পার মিনিট। অর্থাৎ মিনিটে যদি 12 থেকে 20 বার আমাদের শ্বাস প্রশ্বাস চলে তাহলে সেটা কি, নর্মাল রেঞ্জ। আর যদি এর নিচে আসে তাহলে ছিল ব্র্যাডিপনিয়া, যদি 20-এর উপরে থাকে তাহলে ছিল ট্র্যাকিপনিয়া। আমাদের এখান থেকে আরো কিছু টার্ম থেকে প্রশ্ন আসে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে। যদি বলি ইনফ্যান্ট, অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে, তখন কত হবে? সরি, অর্থাৎ নবজাতকের ক্ষেত্রে ছিল 30 থেকে 60, 30 থেকে 60 পার মিনিট। অর্থাৎ যদি প্রশ্ন করে যে নর্মাল রেঞ্জ অফ রেসপিরেশন ইন অ্যাডাল্ট, তখন হবে কত, 12 থেকে 20। যদি বলে ইনফ্যান্ট, অর্থাৎ যদি বলে নবজাতকের ক্ষেত্রে রেসপিরেশন রেট কত, তখন আসবে কত, 30 থেকে 60 পার মিনিট। আমাদের রেসপিরেশন থেকে আরো কিছু টার্ম থেকে প্রশ্ন আসে, যেমন অ্যাপনিয়া আর ছিল ডিসনিয়া। অ্যাপনিয়া কি? অ্যাপনিয়া হচ্ছে অ্যাবসেন্স অফ ব্রিদিং, অ্যাবসেন্স অফ ব্রিদিং। আর ডিসনিয়া ছিল ডিফিকাল্টি অফ ব্রিদিং। মনে রাখার টেকনিক, এতে অ্যাবসেন্ট, এতে অ্যাপনিয়া, এতে অ্যাবসেন্ট। অর্থাৎ যদি প্রশ্ন আসছে অ্যাপনিয়া, তখন হচ্ছে কি, অ্যাবসেন্স অফ ব্রিদিং। প্রশ্ন আসছে অ্যাবসেন্স অফ ব্রিদিং, দ্যাটস কল্ড অফ। অপশন দিল ডিসনিয়া, অপশন দিল ট্র্যাকিকার্ডিয়া, অপশন দিল ট্র্যাকিপনিয়া, অপশন দিল ব্রেডিপনিয়া, তখন উত্তর করবেন কি, অ্যাপনিয়া। মনে রাখার টেকনিক, এতে অ্যাপনিয়া, এতে অ্যাবসেন্স। অর্থাৎ অ্যাবসেন্স অফ ব্রিদিং সেটা হচ্ছে কি, অ্যাপনিয়া। আর ডিফিকাল্টি, ডিতে কি, ডিতে ডিফিকাল্টি। যদি বলে যে ডিফিকাল্টি অফ ব্রিদিং, ডিফিকাল্টি অফ ব্রিদিং, তখন হবে কি, ডিসনিয়া। ডিতে ডিসনিয়া, ডিতে ডিফিকাল্টি। মনে রাখার টেকনিক, ডিতে ডিসনিয়া, ডিতে ডিফিকাল্টি। এই ছিল আমাদের রেসপিরেশন থেকে প্রশ্ন। এবার চলে যাবো আমরা ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার, যেখানে প্রায় প্রায় প্রশ্ন আছে ব্লাড প্রেশার। দৈনন্দিন জীবনে মানুষ যেটা সম্মুখীন হয় বেশি, ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারটা, ব্লাড প্রেশার হচ্ছিল ফোর্স অফ ব্লাড, ফোর্স অফ ব্লাড আর্টারি এগেনস্ট আর্টারি, আর্টারি ওয়ালস। এটা ছিল ব্লাড প্রেশারের ডেফিনেশন। ব্লাড প্রেশার থেকে প্রশ্ন আসে, ব্লাড ফোর্স অফ দা ব্লাড এগেনস্ট আর্টারি ওয়ালস, এটা হচ্ছে কি, ডেফিনেশন অফ ব্লাড প্রেশার। প্রশ্ন হচ্ছিল ব্লাড প্রেশার কত প্রকার। আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে ব্লাড প্রেশার হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে সিস্টোলিক, একটা ছিল ডায়াস্টোলিক। কিন্তু আসলে না, ব্লাড প্রেশার হচ্ছিল 4 প্রকার। টাইপ অফ ব্লাড প্রেশার, টাইপ অফ ব্লাড প্রেশার 4 প্রকার। কি কি? এক হচ্ছে সিস্টোলিক, দুই হচ্ছে ডায়াস্টোলিক, তিন হচ্ছিল পালস প্রেশার, চার হচ্ছিল মিন প্রেশার।
আমরা সাধারণত এই দুইটা জানি, হচ্ছে সিস্টোলিক প্রেশার আর ছিল ডায়াস্টোলিক প্রেশার। আসলে না, ব্লাড প্রেশার মূলত হচ্ছে 4 প্রকার। এক হচ্ছে সিস্টোলিক, দুই হচ্ছে ডায়াস্টোলিক, তিন হচ্ছিল পালস প্রেশার, চার হচ্ছিল মিন ব্লাড প্রেশার। আমরা সিস্টোলিক ডায়াস্টোলিক সম্পর্কে জানি, এর নর্মাল রেঞ্জ হচ্ছিল 120 আর ডায়াস্টোলিক হচ্ছিল 80, যাকে আমরা এভারেজে ধরি কি 120/80। সরি, টাইপস অফ ব্লাড প্রেশার সিস্টোলিক, ডায়াস্টোলিক, পালস প্রেশার ছিল মিন ব্লাড প্রেশার। আমরা একটা একটা করে এর ইনফরমেশন জানবো। প্রথমে যাব আমরা হচ্ছিল সিস্টোলিকে। নর্মাল রেঞ্জ, শর্টকাট নর্মাল রেঞ্জ 100 থেকে 140 mmHg, অর্থাৎ মিলিমিটার পার মার্কারি। অর্থাৎ সিস্টোলিক প্রেশার নর্মাল রেঞ্জ কত? 100 থেকে 140 mmHg, এভারেজ 120। দিয়েছি কি ডায়াস্টোলিক, নর্মাল রেঞ্জ 60 থেকে 90, 60 to 90 mmHg, এভারেজ 8। তাহলে সিস্টোলিক নর্মাল রেঞ্জ কত? 120, 100 থেকে 140 mmHg, অর্থাৎ মিলিমিটার পার মার্কারি, এভারেজ হচ্ছে কত? 120। দুই হচ্ছিল ডায়াস্টোলিক, নর্মাল রেঞ্জ হলো 60 থেকে 90 mmHg, এভারেজ 80। সাধারণত প্রশ্ন আসছে যে সিস্টোলিক আর ডায়াস্টোলিক প্রশ্ন আসে, অনেক সময় প্রশ্ন আসছে পালস প্রেশার থেকে, আর পালস প্রেশার নির্ণয়ের সূত্র আমরা কিন্তু জানি না। তিন হচ্ছে কি পালস প্রেশার, পালস প্রেশার এর নর্মাল রেঞ্জ 30 to 40। এখন অনেক সময় প্রশ্ন যে পালস প্রেশার মেজারমেন্ট কিভাবে করবো। পালস প্রেশার নির্ণয় সূত্র ছিল সিস্টোলিক প্রেশার মাইনাস সিস্টোলিক মাইনাস, শর্টকাট দিতেছি আমি, ডায়াস্টোলিক। তোমরা খেয়াল করবে যে একবার লাইসেন্সি পরীক্ষায় প্রশ্ন আসছিল যে সিস্টোলিক প্রেশার সাপোজ 120, ডায়াস্টোলিক কত? 80, বলছে পালস প্রেশার নির্ণয় করো। পালস প্রেশার কত? খুবই সহজ। অর্থাৎ পালস প্রেশার নির্ণয়ের সূত্র ছিল সিস্টোলিক প্রেশার মাইনাস ডায়াস্টোলিক প্রেশার। প্রশ্ন আসে পরীক্ষায় আসলে এ পারসন হুজ সিস্টোলিক প্রেশার ইজ 120 আর ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে 80, পালস প্রেশার নির্ণয় করো। তখন আপনারা কি করবেন? অর্থাৎ যদি কখনো বল যে পালস প্রেশার নির্ণয় করো, তখন কি সিস্টোলিক প্রেশার মাইনাস ডায়াস্টোলিক প্রেশার, এই দুটো যে মাইনাস করে যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে কি পালস প্রেশার। তাহলে সিস্টোলিক প্রেশার যদি আমার 120 হয় আর ডায়াস্টোলিক প্রেশার যদি আমার 80 হয়, তাহলে পালস প্রেশার কত? তাহলে মাইনাস করে কত আসছে? 20 20 40 এই যে তো মিলিমিটার পার মার্কারি, অর্থাৎ এর পালস প্রেশার কত? 40। আপনারা ধরে রাখেন এখান থেকে একটা প্রশ্ন আসার খুবই সম্ভাবনা আছে, তাই জেনে রাখবেন যে পালস প্রেশার নির্ণয় সূত্র ছিল সিস্টোলিক প্রেশার মাইনাস ডায়াস্টোলিক প্রেশার। এই দুইটা থেকে মাইনাস করে যে ফলাফলটা আমরা পাবো সেটা হচ্ছে কি পালস প্রেশার। এবার আমরা আসবো ছিল মিন প্রেশার। মিন ব্লাড প্রেশার, মিন ব্লাড প্রেশার নির্ণয়ের সূত্র ছিল
মনে করেন একজন মানুষের সিস্টোলিক প্রেসার দিয়েছিল 120, ডায়াস্টোলিক দিয়েছিল 80। বলছে মিন প্রেসার নির্ণয় করো, মিন প্রেসার নির্ণয় করো। তখন আমরা কিভাবে করব? আচ্ছা, আমাদের সূত্র হচ্ছে কি, ডায়াস্টোলিক প্রেসার প্লাস 1/3 ইন্টু সিস্টোলিক মাইনাস ডায়াস্টোলিক। এই ক্যালকুলেশনটা যদি আমরা করতে পারি তাহলে আমরা কি মিন ব্লাড প্রেসার নির্ণয় করতে পারবো। যেমন কি ডায়াস্টোলিক প্রেসার কত ছিল আমার এখানে 80 প্লাস 1/3, সিস্টোলিক ছিল আমার কত 120 মাইনাস ডায়াস্টোলিক কত 80। ক্যালকুলেশন করি আমরা, 80 যোগ 1/3 ইন্টু 120 থেকে 80 বাদ দিলে আমরা পাচ্ছি কত 40। ক্যালকুলেশন করি আমরা, 80 যোগ এটাতে ভাগ দিলে আসতেছিল 3 13 39, 13.33 যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছিল মিন প্রেসার। 80 যোগ, একবারে করলে হচ্ছে, যোগ করলে আসছে কত 93.33 mmHg, অর্থাৎ মিলিমিটার পার মিনিট। অর্থাৎ আমরা যদি মিন ব্লাড প্রেসার বের করছি তাহলে কি সূত্র প্রয়োগ করব? ডায়াস্টোলিক প্রেসার যোগ 1/3 ইন্টু সিস্টোলিক মাইনাস ডায়াস্টোলিক প্রেসার। এই সূত্র প্রয়োগ করে আমরা মিন ব্লাড প্রেসার নির্ণয় করতে পারবো। তাই এটা অবশ্যই শিখে রাখবেন, যাদের সম্ভব হয় নোট করে রাখবেন, আশার কাজ রাখবে। ফ্যাক্টরস ইনক্রিজিং ব্লাড প্রেসার, অর্থাৎ কি কি কারণে আমাদের ব্লাড প্রেসার বাড়ে, কি কি কারণে আমরা বাস্তব ভিত্তিক যদি আমরা চিন্তা করি তাহলে দেখেন, এক হচ্ছে ইনক্রিজিং এজ। ইনক্রিজিং এজ অর্থাৎ আমাদের মানুষের বয়স বাড়ার সাথে সাথে দেখবেন যে ব্লাড প্রেসার বেড়ে যায়। 2 হচ্ছে অবিসি পারসন। অবিসি বলতে কি বোঝায়? অর্থাৎ মেদ, অবিসি পারসন যাদের মেদ বেড়ে যায় তাদের দেখবেন যে ব্লাড প্রেসার বেড়ে যায়। 3 নম্বর প্রাইমারি পরীক্ষা আছে ফ্যাক্টরস ইনক্রিজিং ব্লাড প্রেসার, কি কি কারণে ব্লাড প্রেসার বৃদ্ধি পায়? টেনশন, দেখবেন যে অতিরিক্ত টেনশনের কারণে ব্লাড প্রেসার বৃদ্ধি পায়। এক্সারসাইজ, এক্সারসাইজ অর্থাৎ যদি এক্সারসাইজ করা সেখানে ব্লাড প্রেসার বৃদ্ধি পায়। আপনি দেখবেন যে 200 মিটার যদি দৌড়ান তারপর আপনি বিপিটা মাপবেন, দেখবেন যে আপনার ব্লাড প্রেসার অটোমেটিক বেড়ে গেছে। ফুড ইনটেক, আর ছিল মেডিকেশন। সাধারণত এই কিছু কারণে আপনার ব্লাড প্রেসার বৃদ্ধি পায়। এক হচ্ছে ইনক্রিজিং এজ, অবিসি পারসন, টেনশন, এক্সারসাইজ, ফুড ইনটেক আর ছিল মেডিকেশন। এইসব কারণে সাধারণত ব্লাড প্রেসার বৃদ্ধি পায়। এবার চলে আমাদের সর্বশেষ ভাইটাল সাইন, পালস রেট। পালস, পালস সবকিছুরই আমরা নরমাল এবং অ্যাবনরমাল রেঞ্জটা জানবো, কারণ প্রশ্ন আসলে এখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসছে নরমাল রেঞ্জ এবং অ্যাবনরমাল। হয়তো আপনাকে সরাসরি এভাবে দিবে না, আপনাকে প্রশ্নটা ঘুরাই ফিরাই দিবে, কিন্তু আপনি ধরতে পারেন। জাস্ট প্যাসেজটা পড়বেন, ভালোভাবে পড়বেন। আপনার যদি এই ইনফরমেশন গুলো জানা থাকে তাহলে এক চান্সে আপনি অ্যান্সার করতে পারবেন। পালস রেট, পালস রেট, নরমাল পালস রেট সাধারণত নরমাল রেঞ্জ ধরা যায় 60 to 100, 60 to 100 বিট পার মিনিট, বিট পার মিনিট। অর্থাৎ আপনারা দেখবেন যে মিনিটে আপনার হার্ট বিটটা কতবার পাম্প করতেছে,
সেটা হচ্ছে আমাদের কি পালস রেট অথবা হার্ট রেট বলতে পারেন, পালস রেট অথবা হার্ট রেট। যদি কখনো এই পালস রেটটা 60 এর নিচে আসে, অর্থাৎ লেস দেন 60, তখন এটাকে আমরা বলবো ব্র্যাডিকার্ডিয়া। যদি কখনো আমাদের পালস রেট বা হার্ট রেট 60 এর নিচে আসে, অর্থাৎ লেস দেন 60, তখন এটাকে বলবো আমরা ব্র্যাডিকার্ডিয়া। যদি আমাদের পালস রেট 100 এর উপরে যায়, অর্থাৎ অ্যাবভ বা মোর দেন 100, দেন আমরা বলবো ছিল ট্র্যাকিকার্ডিয়া। আপনার প্রশ্ন আসবে, এ পারসন হু সাফারিং ফ্রম দা ফেভার হিজ হার্ট রেট ইজ অ্যাবভ 100, দ্যাটস কল্ড। তখন আপনি কি করবেন? তখন দেখবেন কি মোর দেন 100, তখন সেটা কি হবে? ট্যাকিকার্ডিয়া। যদি বলে যে কি লেস দেন 60 পালস, তখন তাকে বলবো আমরা কি ব্র্যাডিকার্ডিয়া। খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা অবশ্যই জানবেন। এবং এরপর আরো কিছু আছে, যদি প্রশ্ন করে এটা হচ্ছে নরমাল রেঞ্জ, যদি বলে নরমাল রেঞ্জ কত, তখন হবে কি 60 to 100। যদি বলে যে এভারেজ পালস রেট কত, এভারেজ পালস রেট, তখন হবে কিন্তু 72। এভারেজ পালস রেট কত? 72 বিট পার মিনিট। অবশ্যই প্রশ্ন খেয়াল করে উত্তর করবেন। যদি প্রশ্ন করে নরমাল পালস রেট কত, তখন হবে 60 to 100। যদি বলে লেস দেন 60 পালস রেট, তখন হবে ব্র্যাডিকার্ডিয়া। যদি বলে যে মোর দেন 100, তখন হবে কি ট্যাকিকার্ডিয়া। যদি প্রশ্ন করে যে এভারেজ পালস রেট কত, তখন হবে কি 72 বিট পার মিনিট। অবশ্যই প্রশ্ন খেয়াল করে অ্যান্সার করার চেষ্টা করবেন। আমরা একটু পরে আমাদের বিগত সালের প্রশ্নের দিকে যাব, আর একটু আছে। আচ্ছা, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? অ্যাডাল্টের ক্ষেত্রে। যদি বলে নিউ বর্ন বেবির ক্ষেত্রে, নিউবর্ন বেবির ক্ষেত্রে এর পালস রেট এবার ছিল কত? 110 থেকে 160 বিট পার মিনিট। যদি প্রশ্ন আসে যে নরমাল পালস রেট নিউবর্ন বেবি, অর্থাৎ নবজাতক নিউবর্ন বেবির ক্ষেত্রে এর পালস রেট কত, তখন হবে কি 110 থেকে 160 বিট পার মিনিট। এই তো আমি প্রশ্ন চলে যাই। আচ্ছা, আমরা আবার আমরা ভাইটাল সাইন থেকে আমরা বিগত সালে যে ধরনের প্রশ্ন হয় বা যে ধরনের প্রশ্ন হয়েছে সেগুলো থেকে আমরা জানবো ইনশাল্লাহ। তো একটা হচ্ছে নরমাল অ্যাডাল্ট বডি টেম্পারেচার ইজ, প্লিজ আপনি একটা কমেন্টে জানান যে উত্তরটা কি হবে। একটু দ্রুত জানান যে এর উত্তরটা কি হবে। হ্যাঁ, উত্তর অনেকে দিচ্ছে। উত্তর হবে ছিল বি নাম্বার, উত্তর সঠিক। অর্থাৎ নরমাল অ্যাডাল্ট বডি টেম্পারেচার কত? 36.5 to 37.5 ডিগ্রি সেলসিয়াস। অনেকে কমেন্ট করতেছে, নজরুল, মিনারুল। আশা করি এই প্রশ্নের সমস্যা হওয়ার কথা না। নরমাল অ্যাডাল্ট বডি টেম্পারেচার কত? 36.5 থেকে 37.5, অর্থাৎ এর যদি বেশি যায়, অর্থাৎ 37 ডিগ্রির উপরে যদি যায়, সেটাকে আমরা বলবো কি পাইরেক্সিয়া।
তার উপরে যদি 41 অর্থাৎ 41 এর উপরে যদি আমাদের টেম্পারেচারটা যায় তাহলে বলবো আমরা সেটা কি হাইপার পাইরেক্সিয়া। অর্থাৎ কি পাইরেক্সিয়া অর্থ ছিল জ্বর। আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্ন, হুইচ সাইড গিভস দ্য মোস্ট অ্যাকুরেট কোর বডি টেম্পারেচার। আমি যখন বেসিক ক্লাস নিচ্ছিলাম তখন আমি উত্তরটা বলেছি। একটু আপনারা একটু কষ্ট করে কাইন্ডলি আপনারা উত্তরটা দেন। আপনারা একটু উত্তর লিখে দেন দেখি কার কতটুকু মনে আছে। 2 নম্বর প্রশ্ন, কাইন্ডলি নাম্বার লিখে দিবেন। এবিসিডি দিলে আমি বুঝতে পারবো না কত নাম্বার। আপনি একটু কাইন্ডলি নাম্বার দেখে দিবেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। হুইচ সাইড গিভস দ্য মোস্ট অ্যাকুরেট কোর বডি টেম্পারেচার। অর্থাৎ এর বাংলা হচ্ছিল আমাদের যে টেম্পারেচারটা মাপি তার কোর, অর্থাৎ অ্যাকুরেট টেম্পারেচারটা আমরা কোথা থেকে পাই। অ্যাকুরেট টেম্পারেচার 2 এর সি, মিনারুল সি, নজরুল সি, উত্তর সঠিক। রেকটাল, আমি যখন বলেছি রেকটাল থেকে কেন আমরা অ্যাকুরেট টেম্পারেচারটা পাই, এর অবশ্যই কারণটা জানা দরকার। এর কারণটা হচ্ছিল রেকটাল, অর্থাৎ সেখানে কি সবসময় কি উৎস থাকে, যার কারণে কি আমরা রেকটাল থেকে কি অ্যাকুরেট টেম্পারেচার পাই। এখানে আছে কি অ্যাক্সিলারি কি জন্য, অ্যাক্সিলারি কমন সাইড, অর্থাৎ আমরা খুব সহজেই অ্যাক্সিলারি থেকে টেম্পারেচার মেজারমেন্ট করতে পারি। উত্তর সঠিক কোনটা, রেকটাল। অনেকে কমেন্ট করছে মিনারুল, নজরুল, খুরশিদা ইয়াসমিন, জেসমিন আক্তার, নজরুল হোসেন। আমরা 3 নম্বর প্রশ্নে আগাবো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে নরমাল অ্যাডাল্ট পালস রেট। আমি কিছুক্ষণ আগে পালস রেট পড়াচ্ছিলাম, নরমাল অ্যাডাল্ট পালস রেট। এখানে কিন্তু আপনি একটু খেয়াল রাখবেন যে এখানে কি বলছে, অ্যাডাল্ট, অ্যাডাল্ট অর্থাৎ কি প্রাপ্তবয়স্ক একজন মানুষের পালস রেট কত। আমি কিছুক্ষণ আগে বলছি পালস রেট অ্যাডাল্ট, আর এটা হচ্ছে কি বাচ্চাদের ক্ষেত্রে আর কি। নরমাল অ্যাডাল্ট পালস রেট কত, একটু কমেন্ট করে জানান কাইন্ডলি। 3 নম্বর প্রশ্ন একটু কমেন্ট করে জানান সবাই। নরমাল অ্যাডাল্ট পালস রেট ইজ, এ নাম্বার 40 থেকে 60, বি হচ্ছে 60 থেকে 100, সি হচ্ছে 100 থেকে 120 বিট পার মিনিট, ডি হচ্ছে 120 থেকে 140 বিট পার মিনিট। সঠিক উত্তর অনেকেই দিচ্ছে সি, বি। উত্তরটা হচ্ছে বি নাম্বার, অর্থাৎ 60 থেকে 100 বিট পার মিনিট। এটা ছিল অ্যাডাল্টের ক্ষেত্রে। আর বাচ্চাদের ক্ষেত্রে, বাবুদের ক্ষেত্রে, বেবিদের ক্ষেত্রে কত 110 থেকে 160। যদি বলছি ইনফ্যান্ট অর্থাৎ কি নবজাতকের ক্ষেত্রে ইনফ্যান্ট, তখন আসতো কি 110 থেকে 160 বিট পার মিনিট, অর্থাৎ মিনিটে 110 থেকে 160। তাহলে উত্তর সঠিক হচ্ছিল বি নাম্বার। যদি এর চাইতে পালস রেটটা লেস দেন, যদি বলা ছিল লেস দেন তখন হবে কি ব্রেডিকার্ডিয়া। যদি প্রশ্ন করে পালস রেট অ্যাবভ বা মোর দেন অথবা যদি বলে অ্যাবভ মানে হচ্ছে উপরে, যদি বলে পালস রেট 100 এর উপরে যায়, মোর দেন 100, দ্যাটস কল্ড অফ, তখন হবে কি ট্র্যাকিকার্ডিয়া। তখন হবে কি ট্যাকিকার্ডিয়া। নরমাল অ্যাডাল্ট পালস রেট কত 60 to 100 বিট পার মিনিট। 3 এর বি। অনেক উত্তর করছে, ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী কোশ্চেন চলে যাব।
4 নাম্বার, যে কিছুক্ষণ আগে আমরা এই প্রশ্ন বললাম, 4 নাম্বার, এ পালস রেট অ্যাবভ 100 বিট পার মিনিট ইজ কল্ড। অর্থাৎ বলছে যে যদি আমাদের পালস রেট অ্যাবভ 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 মানে কি? অ্যাবভ মানে হচ্ছে উপরে। হচ্ছে তো 4 নাম্বার কোশ্চেন 4, আপনি একটু কাইন্ডলি উত্তরগুলো বলেন। এ পালস রেট অ্যাবভ 100 বিট পার মিনিট ইজ কল্ড। অর্থাৎ যদি পালস রেট 100 এর উপরে যায়, অর্থাৎ মোর দেন 100 বিট পার মিনিট, দ্যাটস কল্ড অফ ব্রেডিকার্ডিয়া, টেকিকার্ডিয়া, অ্যারিথমিয়া। এই দুটার ভিতর উত্তরে আছে আর কি। এই দুটার ভিতর কোনটা উত্তর কাইন্ডলি জানাবেন। এই দুটার ভিতর উত্তর আছে। 4 নাম্বার একটু জানাবেন কাইন্ডলি। অনেকে উত্তর করছে, নজরুল ইসলাম, জান্নাতুল ইসলাম, খুরশিদা ইয়াসমিন। যাক, সকলের নাম বলতে সম্ভব না, অনেকেই কমেন্ট করতেছে। তাই অর্থাৎ পালস রেট যদি 100 এর উপরে যায়, অর্থাৎ অ্যাবভ, অ্যাবভ মানে কি উপরে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ট্যাকিকার্ডিয়া। যদি বলতো এখানে অ্যাবভ না দিয়ে যদি বলতো কি লেস, লেস অর্থাৎ নিচে, যদি বলতো নিচে, তখন হতো কি, তখন উত্তর হতো কি আমার ব্র্যাডিকার্ডিয়া। তাহলে আশা করি এই প্রশ্নের কনফিউশন থাকার কথা না। আমি আবার বলছি, এ পালস রেট অ্যাবভ 100 বিপিএম ইজ কল্ড ট্যাকিকার্ডিয়া। অর্থাৎ আমাদের পালস রেট যদি 100 এর উপরে যায় সেটাকে বলবো কি আমরা ট্যাকিকার্ডিয়া। যদি পালস রেট আমাদের 60 এর নিচে আসে তাহলে সেটাকে বলবো কি ব্র্যাডিকার্ডিয়া। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী প্রশ্নে যাব। প্রশ্ন নম্বর 5, প্রশ্ন নাম্বার 5, আপনারা 5 নাম্বার অ্যান্সারটা একটু কাইন্ডলি লিখে দিবেন, নাম্বার দিয়ে এ বি সি ডি, অর্থাৎ যেটা উত্তর সেটা লিখে দিবেন। নর্মাল অ্যাডাল্ট রেসপিরেটরি রেট ইজ, নর্মাল অ্যাডাল্ট রেসপিরেটরি অর্থাৎ অ্যাডাল্ট মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক, অ্যাডাল্ট মানে কি প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্কর শ্বাস প্রশ্বাস রেট কত? 5 নাম্বার একটু উত্তর লিখে দিবেন কাইন্ডলি। 5 নাম্বার, অনেকে লিখছে 5। যাই হোক, আমরা অলরেডি অনেক সময় পাস করে ফেলছি, অলরেডি আমাদের 1 ঘন্টা প্রায় ক্লাস, এখন অনেক প্রশ্ন আসছে। তো উত্তর হচ্ছে কি সি। আমি যখন বেসিক তথ্য দিচ্ছিলাম তখন আমি এর উদাহরণ দিয়েছি যে নর্মাল অ্যাডাল্ট রেসপিরেটরি রেট ইজ 12 থেকে 20 পার মিনিট, অর্থাৎ মিনিটে শ্বাস প্রশ্বাসের হার যদি 12 থেকে 20 এর ভিতর থাকে তাহলে ছিল নর্মাল রেঞ্জ। আপনি একটা জিনিস খেয়াল করছেন, প্রত্যেকটা জিনিস দেখবেন যে নর্মাল প্রশ্ন চাচ্ছে, নর্মাল অ্যাবনর্মাল, অর্থাৎ আপনার এই ভাইটাল সাইনের যেগুলো 4টা টপিক আছে, ব্লাড প্রেশার, পালস রেট, রেসপিরেশন আর ছিল টেম্পারেচার, সবগুলো দেখবেন যে নরমাল এবং অ্যাবনর্মাল। তাই অবশ্যই নরমাল এবং অ্যাবনর্মালের যে তথ্যগুলো আছে অবশ্যই মনে রাখবেন। তাহলে ছিল 5 এর উত্তর হচ্ছে কি সি। এখন প্রশ্ন হচ্ছে যদি 12 এর নিচে হয়, লেস দেন 12, লেস দেন 12 অর্থাৎ 12 এর নিচে যদি রেসপিরেটরি রেট থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? ব্র্যাডিপনিয়া। যদি আমাদের নর্মাল রেঞ্জটা যদি 20 এর উপরে হয়, 20 এর উপরে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ট্যাকিপনিয়া। ট্যাকিপনিয়া। যদি আমাদের
রেসপিরেটরি রেট যদি 12 এর নিচে হয় তাকে বলা হলো ব্রেডিপনিয়া, যদি 20 এর উপরে হয় তাকে বলা কি ট্যাকিপনিয়া। অবশ্যই নরমাল রেঞ্জটা একটু খেয়াল রাখবেন। নরমাল রেঞ্জ কত? 12 থেকে 20 বিট পার মিনিট। অনেক সময় প্রশ্ন দেওয়া থাকে 16 থেকে 20, কিছু কিছু বই আছে 16 থেকে 20। তো যেটা এভারেজ সেটা উত্তর করবেন। ধন্যবাদ। ছয় নাম্বার প্রশ্ন, 6 নাম্বার। কয়েকটা করে ছেড়ে দিন, 15-20টা করে, অনেক সময় হয়ে গেছে, বেশি বড় হলে ভুল হবে। 6 নাম্বার, র্যাপিড ব্রেথিং ইজ টার্ম। র্যাপিড ব্রেথিং ইজ টার্ম। র্যাপিড বলতে কি বোঝায়? দ্রুত। র্যাপিড বলতে বোঝায় কি? দ্রুত। ব্রেথিং মানে কি? শ্বাস প্রশ্বাস, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের হার যদি কি হয়? বেশি হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? একটু কাইন্ডলি উত্তর করেন। 6 নাম্বার প্রশ্ন একটু কাইন্ডলি উত্তর করেন। 6, হ্যাঁ অনেকেই উত্তর করতেছে সঠিক। নজরুল ইসলাম, আপনার উত্তরটা সঠিক হয়নি, আপনি একটু প্রশ্নটা একটু খেয়াল করেন। র্যাপিড ব্রিদিং ইজ টার্ম। র্যাপিড মানে কি? দ্রুত। আমরা বলছি যে যদি শ্বাস প্রশ্বাসের হার যদি বেশি হয় তাহলে আমরা কি বলি? হ্যাঁ অনেকে উত্তর করেছে, হ্যাঁ উত্তর ঠিক আছে। অর্থাৎ উত্তর হচ্ছে কি? ট্যাকিপনিয়া। অর্থাৎ কি? র্যাপিড ব্রিদিং বলতে কি বুঝো? অর্থাৎ দ্রুত শ্বাস প্রশ্বাস। যদি দ্রুত শ্বাস প্রশ্বাস হয় তাহলে তো আমাদের ব্রিদিং হারটা বেশি হবে, আর যদি বেশি হয় তাহলে হবে কি? মোর দেন 20, অর্থাৎ 20 এর বেশি চলে যেতে পারে, তখন সেটা হবে কি? উত্তর ট্যাকিপনিয়া। যদি নিচে হয় তাহলে ছিল ব্রেডিপনিয়া। এখানে আছে বি নাম্বার প্রশ্ন, ব্যাখ্যাটা আমি দেই। অ্যাপনিয়া, আমি যখন রেসপিরেটরিতে জিনিসটা পড়লাম তখন আমরা একটা টপিক হচ্ছে অ্যাপনিয়া, আসলে কি? ডিজনি। অ্যাপনিয়া মানে কি? অ্যাবসেন্স অফ ব্রিদিং। অ্যাবসেন্স অফ ব্রিদিং অর্থাৎ কি? অ্যাবসেন্স। এতে অ্যাপনিয়া, এতে অ্যাবসেন্স। ডিজনি আছে কি? ডিফিকাল্টি ব্রিদিং। ডিফিকাল্টি, ডিফিকাল্টি ব্রিদিং, ডিফিকাল্টি ব্রিদিং। এই চারটা টার্মই মনে রাখবেন। ব্র্যাডিপনিয়া ছিল যদি, অর্থাৎ যদি আমাদের ব্রিদিং হারটা কম হয়, 12 এর নিচে হয়, তাহলে সেটা হচ্ছে ব্র্যাডিপনিয়া। যদি কি হয় ট্যাকিপনিয়া, কি যদি আমাদের শ্বাস প্রশ্বাসের হারটা বেশি হয়, অর্থাৎ মিনিটে যদি 20 এর বেশি হয় তখন হবে কি? ট্যাকিপনিয়া। ঠিক সেই প্রশ্নটা এখানে বলছে র্যাপিড ব্রিদিং মানে কি? দ্রুত শ্বাস প্রশ্বাস, তখন হবে কি? ট্যাকিপনিয়া। অ্যাপনিয়া কি? এতে অ্যাপনিয়া, এতে অ্যাবসেন্স, অর্থাৎ ব্রিদিং যদি একদম অ্যাবসেন্স, মনে করেন আপনার শ্বাস প্রশ্বাস আর জিরো, সেটাকে বলবো কি আমরা? অ্যাবসেন্স অফ ব্রিদিং। সেটাকে বলবো কি? অ্যাপনিয়া। এতে অ্যাপনিয়া, এতে অ্যাবসেন্স, মনে রাখার টেকনিক, এতে অ্যাপনিয়া, এতে অ্যাবসেন্স। আর ডিজনে কি? ডিতে ডিফিকাল্টি, আসলো ব্রিদিং, অর্থাৎ ডিফিকাল্টি ব্রিদিং, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিতে যদি কষ্ট হয় সেটা হচ্ছে কি? ডিজনিয়া। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে যাব। প্রশ্ন নাম্বার 7, নর্মাল অ্যাডাল্ট ব্লাড প্রেশার ইজ। হ্যাঁ 7 নাম্বার প্রশ্নটি অ্যান্সার করেন কাইন্ডলি। নর্মাল অ্যাডাল্ট ব্লাড প্রেশার ইজ, এটা সবাই জানে, 120/180, সরি 120/80 mmH, অর্থাৎ মিলিমিটার পার মার্কারি। নর্মাল অ্যাডাল্ট ব্লাড প্রেশার কত? 120/80।
80। এই উত্তর সবাই জানে, তাই আমরা এখানে বেশি সময় নিচ্ছি না, আমরা পরবর্তী প্রশ্নে যাব। 8 নাম্বার, আচ্ছা 8 নাম্বার প্রশ্ন আমরা যাচ্ছি যে, আচ্ছা আমরা এখানে সময় নিয়ে আমার মনে হয় যে বোর্ড কোশ্চেনে গেলে ভালো হয়। আচ্ছা আমরা বোর্ড কোশ্চেনের দিকে যাচ্ছি। আমরা বোর্ড কোশ্চেনের দিকে যাচ্ছি। আমরা প্রিভিয়াস কোশ্চেন সলিউশন করব, অর্থাৎ বিগত সালের যে ধরনের প্রশ্ন এই টপিক থেকে আসছে আর কি, আমরা ওইদিকে না যাবে, সরাসরি বোর্ডের কোশ্চেন দেখি বুঝতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা একটু কাইন্ডলি প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু উত্তর করেন, দেখি কেমন কতদূর সবার জানা আছে। ইনক্রিজ পালস রেট ডিউরিং, ইনক্রিজ পালস রেট ডিউরিং অর্থাৎ পালস রেট বৃদ্ধি পায় কি কি কারণে, দেখেন একটু কাইন্ডলি উত্তর করেন। 1 নম্বর প্রশ্ন, প্রিভিয়াস কোশ্চেন সলিউশন বিএসসি নার্সিং মার্চ 2024-25 প্রশ্নগুলো আসছে, একটু উত্তর করেন দেখি কাইন্ডলি। 1 নাম্বার, যাই হোক এখানে উত্তর দেওয়া আছে, আমরা বলি ইনক্রিজ পালস রেট, পালস রেটটা কি কারণে বৃদ্ধি পায়। এক দেখেন ছিল বি সি আচ্ছা কি ই। আচ্ছা দেখেন এক্সারসাইজ, আপনি দেখবেন যে এক্সারসাইজ কি, যখন আপনি যদি আপনাকে কে বলে যে এই তুই 100 মিটার দৌড়ায়, তখন দেখবেন যে অটোমেটিক আপনার পালস রেট বেড়ে গেছে। দেখবেন যে আপনার পালস রেট অবশ্যই বেড়ে গেছে। হাই ফিভার মানে অতিরিক্ত জ্বর, অর্থাৎ হাইপার পাইরেক্সিয়া যাকে বলে, যদি পাইরেক্সিয়া হয় তখন দেখবেন যে আপনার পালস রেট বেড়ে গেছে। 3 নম্বর দেখবেন কি ব্লিডিং, যখন আপনার যখন কোনো আক্রান্ত বা যে কোনো কারণে যে আপনাদের শরীরে ব্লিডিং হতে পারে, তখন দেখবেন কি পালস রেটটা কি হবে, বেড়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবেন যে পালস রেট আর বিপি কিন্তু বিপরীতধর্মী। যদি আপনার পালস রেট বাড়ে তাহলে কিন্তু ব্লাড প্রেশার কমবে। একটা জিনিস মনে রাখবেন যে পালস রেট আর হচ্ছে ব্লাড প্রেশার একদম কি বিপরীত, অর্থাৎ যদি পালস রেট বাড়ে তাহলে হচ্ছে কি বিপি কমবে। তাহলে প্রশ্ন হচ্ছে কি ইনকেস পালস রেট ডিউরিং কি কি এক্সারসাইজ, দেখেন এক্সারসাইজ করলে কি হয়, পালস রেট বাড়ে। হাই ফিভার যদি অতিরিক্ত জ্বর হয় সেখানে কি হবে, পালস রেট বাড়বে। ব্লিডিং হলে কি হবে, পালস রেট বাড়বে। কিন্তু এ আর ডি দেখেন সঠিক নয়। আপনি যদি ঘুমিয়ে থাকেন আপনার কি পালস রেট বাড়বে, অবশ্যই না। রিডিং, আপনি যদি বই পড়তে বসেন তখন কি পালস রেট বাড়বে, নো। আচ্ছা আমরা 2 নম্বর প্রশ্নে যাই। দেখেন 2 নম্বর কোশ্চেন যে ভাইটাল সাইন ইনক্লুডস, অর্থাৎ নিচের কোনগুলো ভাইটাল সাইনের
অন্তর্ভুক্ত, ইনক্লুডস মানে কি অন্তর্ভুক্ত। ডিপ্লোমা ইন নার্সিং সেপ্টেম্বর 2023, অর্থাৎ 2023 সালে এই প্রশ্ন আসছিল যে ভাইটাল সায়েন্স ইনক্লুড, অর্থাৎ ভাইটাল সাইনের অন্তর্ভুক্ত গুলো কোনগুলো। আমরা কিছুক্ষণ আগে পড়ছি, দেখেন ভাইটাল সাইন এক নাম্বার ছিল কি পালস রেট। পালস রেট পাইছি না আমরা যখন আমরা বেসিক ক্লাস করি, পালস রেট। তারপর হচ্ছে আপনারা দেখেন ছিল ব্রিদিং, তারপর হচ্ছে আপনারা ছিল ব্লাড প্রেশার। এগুলো হচ্ছে কি ভাইটাল সাইনের অন্তর্ভুক্ত। আমরা যেগুলো চারটা জিনিস পড়ছি মেইন চারটা ভাইটাল সাইন, আবার এনাদার ভাইটাল সাইন আছে, তার ভিতরে আপনার ছিল পেইন আছে। বর্তমানে কিন্তু একটা প্রশ্ন আছে 5 নাম্বার ভাইটাল সাইন কোনটি, কিছু পরীক্ষা আসছিল 5 নাম্বার ভাইটাল সাইন কোনটি, পেইন। প্রশ্ন যদি আসে যে 5 নাম্বার ভাইটাল সাইন কোনটি, তখন উত্তর হবে কি পেইন। এটা কিন্তু রিসেন্টলি যোগ করছে যে 5 নাম্বার ভাইটাল সাইন কি পেইন। পেইনের কিন্তু আবার টাইপ আছে। পেইনের টাইপ জানেন আপনারা? পেইন হচ্ছে মূলত 3 প্রকার, মাইল্ড, মডারেট আর সিভিয়ার পেইন। যাক আমরা ওদিকে যাব না, আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা শেষ করবো ইনশাল্লাহ। অর্থাৎ ভাইটাল সাইন অন্তর্ভুক্ত কোনগুলা, পালস, ব্রিদিং আর হলো ব্লাড প্রেশার। তিন নাম্বার এমসিকিউ দেখেন, কমন সাইটস ইউজ টু মেজার বডি টেম্পারেচার, ডিপ্লোমা ইন নার্সিং মার্চ 2025, অর্থাৎ মার্চের 2025 এই কোশ্চেনটা আসছে। কমন সাইটস ইউজ টু মেজার বডি টেম্পারেচার, অর্থাৎ কমন সাইট কোনগুলো? 3 নাম্বার কোশ্চেন। কমন সাইট, কমন সাইটস ইউজ টু মেজার বডি টেম্পারেচার, অর্থাৎ সাধারণত আমরা কোন কোন সাইটে বডি টেম্পারেচার মেজারমেন্ট করতে পারি। এক নাম্বার ছিল ওরাল, আমরা কিছুক্ষণ আগেই বেসিক ক্লাসের সময় আমরা শিখেছি কি ওরাল, অর্থাৎ ওরালি আমরা কি করতে পারি টেম্পারেচার মেজারমেন্ট করতে পারি। দুই হচ্ছে কি এক্সেলা, অর্থাৎ এক্সেলাতে আমরা বডি টেম্পারেচার মেজারমেন্ট করতে পারি। তিন হচ্ছে কি রেকটাম, এর ভিতর কি আছে এক্সেলা হচ্ছে কি কমন সাইট যাকে বলে, একদম কমন সাইট যেটা সহজে আমরা নিতে পারি, এটা কমন সাইট। আর একটা হচ্ছে কি অ্যাকুরেট সাইট, অ্যাকুরেট টেম্পারেচার পাই আমরা কোন জায়গা থেকে, কমন সাইট হচ্ছে কি এক্সিলা, যেখানে খুব সহজে আমরা এটাতে টেম্পারেচার নিতে পারি। যে হচ্ছে কি রেকটাম, রেকটাম হচ্ছে অ্যাকুরেট টেম্পারেচার, অর্থাৎ অ্যাকুরেট টেম্পারেচার পাওয়া যায় কোন জায়গা থেকে, রেকটাম থেকে। কারণটাকে আমি বলেছি অবশ্যই, কারণ হচ্ছে কি সেখানে কি সবসময় উৎস থাকে যার কারণে সঠিক টেম্পারেচারটা পাওয়া যায়। যদি প্রশ্ন আসে যে অ্যাকুরেট বা কোর টেম্পারেচার মেজারমেন্ট ইন, তখন হবে কি উত্তর রেকটাম। প্রশ্ন নাম্বার 4, নর্মাল এভারেজ বডি টেম্পারেচার আর, ডিপ্লোমা ইন নার্সিং সেপ্টেম্বর 2023। নর্মাল এভারেজ বডি টেম্পারেচার আর, দেখেন কোথায় আছে নর্মাল 37.98, অর্থাৎ নর্মাল এভারেজ বডি টেম্পারেচার ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস স্কেলে 37 ডিগ্রি, আর ফারেনহাইটে কত 98.6 ডিগ্রি ফারেনহাইট। এটা সবারই জানা প্রশ্ন, আমরা পরে প্রশ্ন আগাচ্ছি। সেম কোশ্চেন, কমন সাইটস ইউজ টু মেজার বডি টেম্পারেচার, সেপ্টেম্বর 21, মার্চ 23। পাঁচ নম্বর কোশ্চেন, কমন সাইটস ইউজ টু মেজার বডি টেম্পারেচার। সেম কোশ্চেন, আগের যে কোশ্চেন সেটাই, মাউথ অর্থাৎ ওরালি, এক্সিলা আছে কি রেকটাম। আমরা এটা আলোচনায় না যাচ্ছি, আমরা পরের কোশ্চেন দেখি। আচ্ছা 6 নম্বর কোশ্চেন দেখেন,
when you perform CPR on an unresponsive adult, you should correctly assess the pulse of which location? ডিপ্লোমা ইন নার্সিং, মার্চ 2026। আচ্ছা, এই কোশ্চেনটা একটু কাইন্ডলি অ্যান্সার করবেন। 6 নাম্বার দেখি। 6 এর অনেকে উত্তর করতেছে। হ্যাঁ, অনেক উত্তর চাচ্ছে, আমি বলি when you perform CPR, অর্থাৎ তুমি যখন CPR পারফর্ম করবে on an unresponsive adult, you should correctly assess the pulse of which location? উত্তর অনেকেই করতেছে উত্তর, হ্যাঁ অনেকেই করছে। উত্তর হচ্ছে বি, সঠিক উত্তর, ওভার দা ক্যারোটিড আর্টারি। প্রশ্ন হচ্ছে ওভার দা ক্যারোটিড আর্টারি কেন, এটা জানতে হবে যে ওভার দা ক্যারোটিড আর্টারি কেন। কারণ হচ্ছিল ক্যারোটিড আর্টারি হচ্ছিল হার্টের সবচেয়ে কাছাকাছিতে অবস্থান করে। এটা ক্যারোটিড আর্টারিটা ছিল হার্টের, ক্যারোটিড আর্টারি হার্টের কাছাকাছি অবস্থান করে। আর হচ্ছিল এটা হচ্ছে লো ব্লাড প্রেসারেও কি পাওয়া যায়, রেসপন্স পাওয়া যায়। এর জন্য ক্যারোটিড আর্টারিটা অ্যাসেস করা হয়। পালস অফ হুইচ লোকেশন? উত্তর হচ্ছিল ওভার দা ক্যারোটিড আর্টারি। অনেকে উত্তর করেছে ক্যারোটিড আর্টারি। 6 এর বি। আশা করি বুঝতে পারছেন। আমি আবার বলতেছি, ওভার দ্য ক্যারোটিড আর্টারি হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে হার্টের কাছাকাছি অবস্থান করে, আর এটা ছিল লো ব্লাড প্রেসারের কি রেসপন্স পাওয়া যায়। এর জন্য ছিল উত্তর এটা সঠিক। যাই হোক, আজকে অনেক আমরা অলরেডি লং টাইম ক্লাস করলাম। যারা ধৈর্য সহকারে আপনারা আমাদের ক্লাসটা করেছেন, অবশ্যই জানাবেন আমাদের ক্লাসটা কেমন হলো। যদি ভালো লাগে অবশ্যই ইনশাল্লাহ সামনে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা এখনো লাইসেন্সিং ব্যাচে ভর্তি হননি, তাহলে তারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের অ্যাডভান্স ক্লাস নার্সিং কোচিং ভর্তি হওয়ার জন্য। আমাদের কোর্স ফি ছিল অনলি 499 টাকা অনলাইনে। আমাদের পাশাপাশি যশে অফলাইনের ব্যবস্থা আছে। যারা অফলাইনে কোচিং করতে ইচ্ছুক তারা কাইন্ডলি যোগাযোগ করবেন, আমাদের অ্যাড্রেস ওখানে দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।